KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। এই বিগত বেশ কিছুদিন ধরে যে ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করছি, যে টেস্ট ম্যাচ যেটা ইডেন গার্ডেনে হলো ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে, এবং ঘরের মাঠে ভারতের যে লজ্জাজনক হার, স্পন্সররা যারা ছিলেন তারা অনেক হতাশ, যারা ক্রিকেট প্রেমী, ভারতীয় ক্রিকেট প্রেমী, টেস্ট ম্যাচ দেখতে যারা গিয়েছিলেন মাঠে থেকে তারা হতাশ, যারা অপেক্ষায় ছিলেন যে ভারত হয়তো একটা কিছু করে দেখাবে তারা হতাশ। এই সমস্ত বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের স্টেডিয়াম বুলেটিনের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয় জ্যোতি ঘোষ। জয়দা, স্টেডিয়াম বুলেটিনে ওয়েলকাম তোমাকে। ধন্যবাদ। জয়দা, অত্যন্ত হতাশ প্রত্যেকে, শুধু স্পন্সররা নয়, পাশাপাশি হচ্ছে যারা আমাদের এই টেস্ট ক্রিকেটের দর্শকরা রয়েছেন তারাও অনেকটা হতাশ ভারতীয় শিবিরকে নিয়ে। 48 ঘন্টা তো ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ভারতীয় সাজঘরে, সেখানে কি চলছে বলো তো? দেখো অভিক, 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন একটা ঘুমোট হাওয়া চলছে ভারতীয় ড্রেসিং রুমে। আজকে ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস ছিল এবং সেখানে একটা সৌহার্দ্যের ছবি ধরা পড়লো, যেটা সচরাচর মানে এর আগে ধরা পড়েনি। তো আজকে একটা দারুণ দৃশ্য চোখে পড়লো, সেটা হচ্ছে যে গৌতম গম্ভীর গিয়ে সুজন মুখোপাধ্যায়কে করমর্দন করছেন এবং তারপরে আলিঙ্গনও করলেন। মানে বোঝা যাচ্ছে যে যখন নাকি গোটা মানে ক্রিকেট দুনিয়া উইকেট নিয়ে এত রকম বিতর্ক শুরু করেছে, কেন এরকম উইকেট, সেই সময় ভারতীয় দলের কোচ কিন্তু পিচ কিউরেটরের পাশেই রয়েছেন এবং আজকের এই দৃশ্যটা অনেক কিছু বলে দেয়। এবং যখন গৌতম গম্ভীর এগিয়ে আসছেন, সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন এবং তারপর আলিঙ্গন করছেন, এর থেকে কিন্তু পরিষ্কার যে হাম সাথ সাথ হ্যায়। মানে যাই হোক না কেন, যতই ক্রিটিসিজম হোক এই উইকেট নিয়ে, গৌতম গম্ভীর এই পয়েন্টে অ্যাটলিস্ট ঠিক যে তারা যেটা চেয়েছিলেন সুজন মুখোপাধ্যায় সেটাই দিয়েছেন। এক্ষেত্রে সুজন মুখোপাধ্যায়ের কিন্তু কোনো দোষ নেই। তাই এটাই বলবো যে এই চিত্রটা ধরা পড়লো এবং সবার মধ্যেই মানে একটা মানে টানাপোড়েন রয়েছে যে গুয়াহাটিতে তাদেরকে জিততে হবে এবং গুয়াহাটিতে ভালো পারফরমেন্স না দেখাতে পারলে তাহলে টেস্ট সিরিজটা হারতে হবে। তাই চাপ তো রয়েছে এবং যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে চাপটা নিতে হবে এবং এই চাপটা অপরচুনিটি হিসেবে নিতে হবে। রাহুল দ্রাবিড় যেটা বলতেন যে আমি যদি ভাবি যে চাপ সবসময় চাপ রয়েছে তাহলে তো মানে রানই করতে পারবো না, বরং এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত, যে এটাই অপরচুনিটি যে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরা। তাই দেখার বিষয় যে গুয়াহাটি টেস্ট একদম ডিসাইডিং টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচে ভারতীয় দল কীরকম পারফরমেন্স দেয়, সেখানেও কি উইকেট নিয়ে বিতর্ক হবে? গৌতম গম্ভীর কি আবারও টার্নিং ট্র্যাক চাইবেন? আমি আগের দিনও বলেছি, আজকেও আবারও বলছি যে গৌতম গম্ভীরকে আগে বুঝতে হবে যে তার টিমে কি সেই ধরনের ব্যাটাররা রয়েছেন, মানে যেটা তিনি সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন যে মানে মানসিক শক্তি দরকার, মানে ব্যাটিং দক্ষতা দরকার। তো দরকার তো এগুলো সব কিছু আমরা জানি টার্নিং ট্র্যাকে ব্যাটিং করতে গেলে। এবার প্রশ্নটা হচ্ছে যে সেই মানে জিনিসগুলো, সেই রিকোয়ারমেন্টসগুলো কি এই ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে, সেটা আগে ঠিক করুক গৌতম গম্ভীর। কারণ একটা সময় দ্রাবিড়, লক্ষ্মণ, সৌরভ এরা সবাই খেলতেন, বিরাট কোহলি তখন সমস্যা হয়নি, সচিন খেলতেন তখন এইসব সমস্যা হয়নি। এবারে কিন্তু মানে এই ভারতীয় দলে শুভমান গিল প্রায় অনিশ্চিত। তো এই শুভমান গিলহীন ভারতীয় দলে মানে স্পিন খেলার মতো ক্রিকেটার কিন্তু সেভাবে নেই। তাই যা ডিসিশন হবে, কীরকম উইকেট হবে গুয়াহাটিতে, খুব ভেবেচিন্তে কিন্তু নিতে হবে। কিন্তু তুমি বলছো এই মুহূর্তে তো অবশ্যই গৌতম গম্ভীর, তাকে নিয়ে তো সবাই কথা বলছে, সবাই আলোচনা সমালোচনা তো করছে, কিন্তু তুমি বলছো যে এই যে আজকে যে ইডেন গার্ডেন সেখানে প্র্যাকটিস হচ্ছে, সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ ছবি ধরা পড়েছে সেক্ষেত্রে, কিন্তু এই সিনিয়ররা কেউ নেই ভারতীয় ক্রিকেট টিমে। এবারে জুনিয়রদের নিয়েই খেলা চলছে, গৌতম গম্ভীর তিনি বলছেন, সেক্ষেত্রে তাদের এই প্র্যাকটিসের লেভেলটা কি তারা অনেকটা আপ করেছেন? কারণ এই আগের ম্যাচটা থেকে কি শিক্ষা নিয়ে এই প্র্যাকটিসটা কি তারা অনেকটা লেভেল আপ করলেন সামনের ম্যাচটার জন্য? দেখো আজকে এমনিতেও ঐচ্ছিক অনুশীলন ছিল, মানে অপশনাল প্র্যাকটিস ছিল। 6 জন ভারতীয় ক্রিকেটার এসেছিলেন আজকের অনুশীলনে। আমি বলে দিই কারা কারা এসেছেন। ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, দেবদত্ত পারিক্কল, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা এবং আকাশদীপ।
তাই আজকের একদম লাইট প্র্যাকটিস হয়েছে, এমন নয় যে একদম মানে ভারতীয় দল হেরে গিয়েছে বলে সাংঘাতিক প্র্যাকটিস করেছে এমন নয়। তবে সাইফুল হোসেন অনেকক্ষণ ধরে ব্যাটিং করেছেন এবং এর থেকে বোঝা যাচ্ছে যে হয়তো সাইফুল হোসেন খেলতে পারেন গুয়াহাটি টেস্টে। তাই এটাই বলবো যে প্র্যাকটিস তো ঠিক আছে, মানে ক্রিকেট ম্যাচ মাঠে খেলা হয় ঠিক আছে, কিন্তু মাঠের বাইরেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই চলে। সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে কি ভারত এগিয়ে রয়েছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। মানে একবার ডেসমন্ড হেন্সকে বলতে শুনেছিলাম যে আমি আগের দিন রাতে স্বপ্ন দেখি যে আমি এই বোলারদের কভার ড্রাইভ করছি, অন ড্রাইভ করছি, স্ট্রেটে খেলছি, বল বাউন্ডারি পেরিয়ে যাচ্ছে, এবং পরের দিন যখন ব্যাট করতে নামতাম তখন কিন্তু ওই জিনিসটাই আমি করতাম। তাই মানে আমি যেটা বোঝাতে চাইছি যে মনস্তাত্ত্বিক দিক দিয়ে ভারতীয় ব্যাটাররা কি ফিট এনাফ সেটা দেখতে হবে, এবং ভারতীয় বোলারদের কথা নতুন করে কিছু বলার নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন একদম যথার্থ বলেছেন যে গম্ভীরকে রিলাই করতে হবে তাদের মানে টিমের ফাস্ট বোলারদের ওপরও, কারণ যথেষ্ট ভালো ভালো বোলার রয়েছেন এই টিমে। মোহাম্মদ শামি 5টি উইকেট নিয়েছিলেন এখানে, তাই সবসময় স্পিনিং ট্র্যাক চাইতে হবে এমনটা কোনো মানে নেই। যদি এমনি স্পোর্টিং ট্র্যাকও থাকতো, যদি পেসার সহায়ক উইকেটও থাকতো, তাহলেও কিন্তু ভারত এই ম্যাচটা জিততে পারতো। তাই এটাই বলা যে একটা সময় ছিল যখন বিদেশি ব্যাটাররা স্পিন খেলতে পারতেন এবং একের পর এক উইকেট পতন হতো, ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত স্পিন খেলে ম্যাচটা জিতে যেত। এটা হয়েছে আজহারউদ্দিনের সময় আমরা দেখেছি, কিন্তু বিষয় হচ্ছে যে এখন ভারতীয় দলে কি সেই রকম ব্যাটার রয়েছে যেটা আমি একটু আগে বললাম যে তারা স্পিন খেলার জন্য কি যথেষ্ট পারদর্শী? সেটা যদি না হয় তাহলে কিন্তু গৌতম গম্ভীরকে উইকেট নিয়ে কোনো কথাই বলা উচিত নয় একেবারে। এবং সেক্ষেত্রে নেক্সট যে ম্যাচটা 22 তারিখে গুয়াহাটিতে হতে চলেছে সেক্ষেত্রে ঠিক কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে তো জয়দা রয়েছে, আলোচনা চলবে, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরছি স্টেডিয়াম বুলেটিন নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমরা তো কথা বলছি এই ভারত এবং সাউথ আফ্রিকার এই টেস্ট ম্যাচ নিয়ে। 22 তারিখে গুয়াহাটিতে সেই ম্যাচটা রয়েছে, কিন্তু শুভমান গিল যিনি ভারতের অধিনায়ক তিনি ঘাড়ে চোট পেয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জয়দা, এই মুহূর্তে তো তাকে ছেড়েও দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি গুয়াহাটির ম্যাচটাতে তাকে আমরা ময়দানে নামতে দেখতে পাবো? কোনো আপডেট পাচ্ছ কি এটা নিয়ে? দেখো, হাইলি আনলাইকলি, মানে ধরেই নেওয়া হচ্ছে যে শুভমান গিল খেলবেন না। তার কারণ হচ্ছে ডাক্তারদের তরফ থেকে যে পরামর্শটা এসছে যে 6-7 দিন কিন্তু টাইম লাগবে তা পুরোপুরি রিপেয়ার হতে। তাই এখনই কোনো রকম মনে হয় না বিসিসিআই ঝুঁকি নেবে শুভমান গিলের ব্যাপারে, এবং গুয়াহাটি টেস্ট শুভমান গিলকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া, এটা এক প্রকার নিশ্চিত। তার কারণ হচ্ছে শুভমান গিল ভারতীয় দলের সঙ্গে আগামীকাল যাচ্ছেন না গুয়াহাটি, এবং ডাক্তার বলছে বাই এয়ার যেন তিনি ট্রাভেল না করেন। এবার বাই এয়ার ট্রাভেল করবে না তার মানে কি উনি কি গাড়ি করে যাবেন না সড়ক পথে? সেটা তো পসিবলই নয়। তাই এটাই বলার যে এই মুহূর্তে তিনি রেস্টে রয়েছেন এবং শুভমান গিল ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন না। আরও একটা আপডেট দিয়ে রাখি যে নীতিশ কুমার রেড্ডি যুক্ত হচ্ছেন এই ভারতীয় দলের সঙ্গে। নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা এর বিরুদ্ধে খেলার জন্য। নীতিশ কুমার রেড্ডিকে যখন ডেকে নেওয়া হলো তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুভমান গিল যে খেলবে না এটা কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুঝে গিয়েছে এবং সেই জন্য রিপ্লেসমেন্টটা তৈরি করে রাখছে। তবে শুভমান গিলের না থাকাটা একটা বিরাট ধাক্কা। শুভমান গিল থাকলে আমরা হয়তো জিততেও পারতাম ইডেন টেস্ট। তবে যাই হোক, শুভমান গিলের একার ওপর দায় চাপানো ঠিক না, মানে গোটা টিমই কলেপস করে গিয়েছে। তার চোট একটা কারণ অবশ্যই শুভমান গিলের, তবে গোটা টিম যদি পারফর্ম করতে না পারে তখন কিছু করার থাকে না, সেক্ষেত্রে ভারতকে হারতে হয়। ওটাই হয়েছে। সোনিয়া ইয়েট সোফার, আশা করবো গুয়াহাটিতে ভারত জিতবে। জয়দা বলছে তো যে এই শুভমান গিল তিনি যদি আমাদের এই ম্যাচটাতে থাকেন, গুয়াহাটিতে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচে থাকলে অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো সেই ম্যাচটা, ভারতীয় টিম আরও অনেক বেশি স্ট্রং হতো। কিন্তু যেহেতু তাকে আমরা পাচ্ছি না, এবং সেক্ষেত্রে এই ম্যাচে ব্যাটিং অর্ডারটা তাহলে ভারতের ক্ষেত্রে কি হবে জয়দা? দেখো, এটা মানে ট্রিকি ভীষণ বিষয়টা যে ব্যাটিং অর্ডার কী হবে। আমার মনে হয় ওয়াশিংটন সুন্দর 3 নম্বরেই ব্যাটিং করবেন, কারণ ওয়াশিংটন সুন্দর এখানে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন। ওয়াশিংটন সুন্দর 3 নম্বরে ব্যাটিং করবেন এবং আমার ধারণা ধ্রুব জুরেল 4 নম্বরে আসবেন। ধ্রুব জুরেল ভালো ব্যাটার এবং সেক্ষেত্রে যদি না আসেন তাহলে অবাক হব। এবার
নীতিশ কুমার রেড্ডি হয়তো পরের দিকে ব্যাটিং করবেন। এটাও শোনা যাচ্ছে হয়তো সাই সুদর্শনকে একটা সুযোগ দেওয়া হতে পারে, এবং সাই সুদর্শন আজকে অনেকক্ষণ ধরে ব্যাটিং করেছেন, থ্রো ডাউনে প্র্যাকটিস করেছেন, এবং একই সঙ্গে স্পিনারদের বিরুদ্ধে বিশেষত তিনি প্র্যাকটিস করছেন। তো এটা ভীষণ ট্রিকি ডিসিশন হবে, কি সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। ধ্রুব জুরেল একটা অপশন থাকছে, ধ্রুব জুরেল যদি এখানে 4 নম্বরে ব্যাটিং করেন, নাকি এখানে স্পেশালিস্ট সাই সুদর্শনকে নিয়ে আসা হবে সেটাও দেখার বিষয়। আর দেবদত্ত পাডিক্কারও আজকে কিন্তু ব্যাটিং করেছেন। আমি বলে দিই আরেকবার যে ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাডিক্কার, ধ্রুব জুরেল, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, আকাশদীপ আজকে অনুসরণ করেছেন। এবং দেখার বিষয় যে ব্যাটিং লাইন আপটা কী হয়। যদি তুমি ব্যক্তিগত স্তরে আমাকে জিজ্ঞেস করো তাহলে অবশ্যই বলবো যে এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর পাচ্ছি, ধ্রুব জুরেল 4 নম্বরে ব্যাটিং করছেন, ওয়াশিংটন সুন্দর 3 নম্বরে ব্যাটিং করবেন, এবং তারপরে আমরা জানি যে এই 4 নম্বরের পর ঋষভ পান্ত আসবেন, এবং তারপরে একের পর এক যেরকম আসে আর কি, এবং নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং করবেন পরের দিকে। তো এটা হচ্ছে সেট লাইন আপ। এখন এখান থেকে যেহেতু ভারতীয় দলের হেড কোচের নাম গৌতম গম্ভীর, অনেক রকম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাই সুদর্শনও ঢুকতে পারেন, এবং একজন আমার মতে একজন স্পেশালিস্ট ব্যাটার রাখা জরুরি। ধ্রুব জুরেল অবশ্যই রান পাচ্ছেন ঠিকই, কিন্তু দেখার বিষয় এটাই যে কি করতে পারেন এখানে, এবং সাই সুদর্শনও যদি চলে আসেন তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একেবারেই জয়দা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছে গৌতম গম্ভীর, এবং তিনি যে সমস্ত সিদ্ধান্ত এখন নিচ্ছেন যেটা নিয়ে রীতিমতন এখন তো বিতর্ক তো হচ্ছেই। অনেকেই বলছেন যে সঠিক সিদ্ধান্ত নয়, অনেকেই গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট চাইছেন, দাবিও করছেন, তেমনটাও আমরা দেখতে পাচ্ছি। তবে অবশ্যই গুয়াহাটির ম্যাচটাতে কি হতে চলেছে আমাদের নজর থাকবে। কিন্তু জয়দা কি মনে করছে যে গুয়াহাটিতে সেখানে কিভাবে পারফর্ম করবে ভারতীয় ক্রিকেট দল, তোমার কি মনে হচ্ছে? দেখো, প্রথমত জানিয়ে দিই কলকাতা টিভির দর্শক এবং স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের যে গুয়াহাটি থেকে আপনারা গ্রাউন্ড জিরো রিপোর্টিং পাবেন, এবং কলকাতা টিভি থাকছে গুয়াহাটিতে অতি গুরুত্বপূর্ণ ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের একদম গ্রাউন্ড জিরো রিপোর্টিং পাবেন কলকাতা টিভি এবং স্টেডিয়াম বুলেটিনে, এবং বিভিন্ন মুহূর্ত যা মুহূর্ত উঠে আসবে সেই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে আমি গতকাল ফোন করেছিলাম একজনকে গুয়াহাটিতে, এবং তিনি লোকাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সেখানে। তো আমি জিজ্ঞেস করলাম যে সেখানেও কি র্যাঙ্ক টার্নার করা হবে, কি এরপরে কি সিদ্ধান্ত। তো কোনো রকম মন্তব্যই করতে চাইলেন না, বললো যে এখনও পর্যন্ত আমি কিছু মন্তব্য করবো না, এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও কোনো রিকোয়েস্ট আসেনি। স্বাভাবিকভাবে ভারতীয় দল এই মুহূর্তে কলকাতায় রয়েছে, আগামীকাল যাবে, তারপর হয়তো রিকোয়েস্ট আসবে। তবে রিকোয়েস্ট এবার নাও আসতে পারে, কারণ এই যে পরিণতি এই টেস্টের, ইডেন গার্ডেন্সের এই টেস্টের যা পরিণতি হলো, এরপর হয়তো গৌতম গম্ভীর ইগনোরও করতে পারেন যে থাক, যেরকম ট্র্যাক দেবে সেরকম ট্র্যাকেই আমরা পারফর্ম করব। একেবারেই। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো যে গুয়াহাটিতে এই 22 তারিখ কী হতে চলেছে। আমরা আবারও ফিরবো, তবে স্টেডিয়াম বুলেটিনের সময় হয়েছে আর একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরছি স্টেডিয়াম বুলেটিন নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকবো। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমরা আলোচনা করছি, জয়দা আমাদের সঙ্গে রয়েছে। জয়দা, শুভমান গিল তিনি এই মুহূর্তে তার যা শারীরিক পরিস্থিতি তাতে এখনও ফিট হতে বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু তাহলে ওডিআই এর ক্যাপ্টেন্সি কে করতে পারেন, সেক্ষেত্রে কি কোনো চেঞ্জেস হতে পারে? দেখো, আমরা জানি 30শে নভেম্বর থেকে ওডিআই সিরিজ রয়েছে, রাঁচিতে প্রথম ওডিআই, এবং একদম সঠিক কথা বলেছে, যদি তিনি তখনও সুস্থ না হয়ে ওঠেন তাহলে ক্যাপ্টেন্সি কে করবেন, এটা কিন্তু বড় কোয়েশ্চেন, এবং এটার উত্তর হয়তো এখন কারো কাছে নেই। তবে যে দুটো নাম উঠে আসছে আমি একটু বলে রাখি, রোহিত শর্মা নামটা কিন্তু আবারও জোরালো হয়ে উঠে আসছে, যে একজন সিনিয়রকে দিয়ে দেওয়া হোক ক্যাপ্টেন্সি, কারণ শুভমান গিল যেহেতু এক্ষেত্রে তার নেক ইঞ্জুরি হয়েছে, এখনও তিনি সুস্থ হচ্ছেন না, এবং কি হবে সেটা পরের বিষয়, মনিটর চলবে, অবশ্যই মনিটরিং করবে বিসিসিআই মেডিকেল টিম। তবে যদি তিনি সুস্থ না হন সেক্ষেত্রে শুভমান গিলের পরিবর্তে যদি রোহিত শর্মাকে দেখেন তাহলে কিন্তু অবাক হবেন না। আরও একজন ক্রিকেটারের কথা বলবো, মোহাম্মদ কাইফ, তিনি বলছিলেন যে কেএল রাহুলকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে রোহিত শর্মায় ফিরে না গিয়ে, এবং রোহিত শর্মা এই মুহূর্তে ক্যাপ্টেন্সি গ্রহণ করবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তাই রোহিত শর্মাকে না দিয়ে যদি কেএল রাহুলকে দেওয়া যায়, কারণ আমরা জানি শ্রেয়াস আয়ারও কিন্তু ইনজোর্ড, এবং তারও মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। তাই যেখানে ওডিআই ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার নেই, শুভমান গিল যিনি ওডিআই ক্যাপ্টেন তিনি চোটগ্রস্ত,
সেক্ষেত্রে এই মুহূর্তে যে দুটো অপশন, একটা হচ্ছে রোহিত শর্মা, তবে ডাউট আছে রোহিত শর্মা আদৌ ক্যাপ্টেন্সি গ্রহণ করবেন কিনা। আরও একটা অপশন সেটা হচ্ছে KL রাহুল। একেবারেই। কিন্তু জয়দা, এই যে গুয়াহাটিতে যে ম্যাচটা হতে চলেছে আগামী দিনে, এবং সেক্ষেত্রে অলরেডি ইডেনের এই ম্যাচটা দেখে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। প্রাক্তন ক্রিকেটাররা, যারা সিনিয়ররা রয়েছেন, অনেক রকমের প্রতিক্রিয়া আসছে। বিশেষজ্ঞরা তারা কি মনে করছেন যে এই গুয়াহাটির ম্যাচে কি ভারত আদৌ প্রত্যাবর্তন করতে পারবে নাকি পারবে না? দেখো, প্রত্যাবর্তন তো করতে হবেই। যদি তোমাকে WTC-তে যেতে হয়, মানে ফাইনালে যেতে হয়, তাহলে তো জিততে তো হবে। মানে না জিতলে, ঘরের মাঠে যদি তুমি টেস্ট ম্যাচ হারো, তাহলে তো মানে পয়েন্ট পার্সেন্টেজটা আরও কমতে থাকবে। তাই জিততে হবে। আমার সঙ্গে কথা হচ্ছিল যেদিন মানে খেলাটা শেষ হয়ে গেল, সেদিন দুপুরবেলায় সুনীল গাভাস্কারের কথা হচ্ছিল, এবং সুনীল গাভাস্কার একটা কথা বলেছিলেন যে ভারতীয় দলে একজন বাভুমা দরকার। বাভুমা যে ধরনের ইনিংস খেলেছেন 55 রানের, দেখিয়ে দিয়েছেন যে এই ট্র্যাকেও, টার্নিং ট্র্যাকেও কীভাবে ব্যাটিং করতে হয়। এবং সেই কথাটাই বলবো যে ভালো ব্যাটিংটা করতে হবে, যাই ট্র্যাক থাকুক না কেন। ওয়াশিংটন সুন্দর যদি এরকম ব্যাটিং করতে পারেন, ক্রিজে এতক্ষণ মানে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে পারেন, তাহলে বাকি ব্যাটাররা কেন সেভাবে খেলতে পারবেন না? ঋষভ পান্ত, মানছি ওটা ন্যাচারাল খেলা, কিন্তু ঋষভ পান্তকে ম্যাচুরিটি নিয়ে, আরও অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু ব্যাটিং করতে হবে। এবং অন্যান্য যেসব ব্যাটাররা রয়েছে, যশস্বী জয়সওয়াল, অনেক আশা যশস্বী জয়সওয়ালকে নিয়ে, গিফটেড ব্যাটার, নিঃসন্দেহে তার ব্যাট থেকে বড় রান কিন্তু আমরা চাইবো গুয়াহাটিতে। এই ব্যাটারদের দিকে ফোকাস থাকবে যে তারা কি রান পাচ্ছে, তারা কি বোলারদের জন্য সেই স্পেসটা দিচ্ছে। তাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে কি ম্যাচ হয়। মানে গুয়াহাটিতে মানে চোখ থাকবে প্রত্যেকের। আমরা তো রয়েছি, আমরা একদম এক্সক্লুসিভ কভারেজ দেবো ওখানে। কি মানে ইনসাইড স্টোরি ভারত সাউথ আফ্রিকা, ইন্ডিয়া সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের। তবে একই সঙ্গে বলে রাখবো যে প্রত্যাবর্তন সম্ভব। সুনীল গাভাস্কারের কথায় বলতে গেলে ভারতীয় দলে একটা বাহুমা দরকার। একেবারে এই ম্যাচ নিয়ে যখন কথা হচ্ছে, গ্রাউন্ড জিরো থেকে তো আপনাদের কাছে আমরা এই ম্যাচের প্রত্যেকটা আপডেট তুলে ধরবো। তবে এই ম্যাচের কথা বলতে বলতে আমাদের কিন্তু ভুলে গেলে একদম চলবে না যে সামনের মাসেই শুরু হতে চলেছে IPL এর অকশন। কিন্তু তার আগেই আমরা দেখলাম যে KKR থেকে 2014 থেকে খেলছেন আন্দ্রে রাসেল, তাকে ছেড়ে দেয়া হলো। জয়দা, কোনো কি প্রতিক্রিয়া দিয়েছেন এরপর আন্দ্রে রাসেল? দেখো, আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যাকে দেখতে কিন্তু ইডেন গার্ডেন্স ভরতো, আর দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন। যেসব ম্যাচ জিতিয়েছেন ওগুলো সারা জীবন মনে থাকবে। আন্দ্রে রাসেলের ঘনিষ্ঠ মহল যেটা বলছে, আন্দ্রে রাসেল একটু দুঃখিত KKR টিম ম্যানেজমেন্টের ওপর। তার কারণ একটাই, যে তাকে যদি বলে দিত আগে থেকে যে তাকে রাখা হবে না, তাহলে তিনি অন্যরকম অপশান নিতে পারতেন। তাই এটা তার কাছে আনএক্সপেক্টেড ছিল যে আন্দ্রে রাসেল থাকবেন না টিমে। যদিও গত মরশুমে তুমি দেখো তার পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি নয়, 160-এর উপর মনে হয় টোটাল রান করেছেন IPL-এ। তাই মানে প্রেজেন্ট ফর্মের নিরিখে হয়তো তাকে রাখা হচ্ছে না। তবে উনি ওটাই বলছেন তার ঘনিষ্ঠ মহলে যে সব ঠিক আছে, যদি আমাকে আগে থেকে হিন্ট দিত তাহলে বোধহয় আরও বেটার হতো, কিন্তু সেই আভাসটা KKR টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু তিনি পাননি। খুব ছোট্ট করে জানবো বাংলার ক্রিকেটের কি খবর? বাংলা রঞ্জি ম্যাচ চলছে। বাংলা এবং আসামের মধ্যে আমি জানিয়ে রাখি যে বাংলা অবশ্যই 144 রানে এগিয়ে রয়েছে। আসাম প্রথম ইনিংসে 200 রান করেছিল এবং তারপরে বাংলা 442 করে। তারপরে আসাম 98 3 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে আসাম 144 রানে পিছিয়ে রয়েছে। আর বাংলার তরফ থেকে 2-3টে ক্রিকেটারের কথা বলবো। শাহবাজ আহমেদ বারবার কিন্তু নজর কাটছেন। আরও একজন ক্রিকেটারের নাম করব, সুমন্ত গুপ্ত। আমি সুমন্ত গুপ্তকে একদিন ভারতীয় দলে দেখতে চাই। দুর্ধর্ষ ব্যাটার এবং দুর্দান্ত খেলছেন। আশা যদি রাখি আমরা, অবশ্যই হবে এবং বিশ্বাসটা রাখতে হবে। আর আরও একটা বিষয় যে মোহাম্মদ শামি, তিনি কিন্তু গর্জন করছেন। এই ম্যাচে উইকেট পেয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার বলছেন কেন মোহাম্মদ শামিকে কনসিডার করা হচ্ছে না। গৌতম গম্ভীর, প্লিজ নজর রাখুন রঞ্জি ট্রফি ম্যাচগুলোতেও। থ্যাংক ইউ জয়দা। এতক্ষণ আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। স্টেডিয়াম বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি।